কুঠির জোরেই তো পাঠাকো দে। মির্জা আব্বাসের নাম শুনলে আওয়ামী লীগের লোকেদেরই দম বন্ধ হয়ে যাইতো। সেই জায়গায় আমার ভাবির পোলারা দিনের মধ্যে 5 বার নামাজ পড়ে, 5 বার আজান হয়, 10 বারের চেয়ে 12 বার মির্জা আব্বাসের গালি দেয়। আমার ভাবির পোলা পাটোয়ারি, তার কিছুই হয় না। কিন্তু এদের যে কি পরিণতি আপনি বিশ্বাস করেন, আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই, এদের পরিণতি যে কত নির্মম হবে, কত পাশবিক হবে, সেটা যে আওয়ামী লীগ ঘটবে তা কিন্তু নয়। ওই যে দেখেন তালিব ও অন্তস্থ এখানে পার হয়ে গেছে। এরা হয় আত্মঘাতী নিজেরা হবে, অথবা তারা নিজেরা সেপোটাজের শিকার হবে, অথবা তারা বাংলাদেশের এরা যাদের যাদের ক্ষতি করেছে তাদের দ্বারা এমন নির্মম পরিস্থিতির শিকার হবে, এরা কল্পনাও করতে পারতেছে না। ওই যে দেখেন না, আমার আরেক ভাবের পোলা কিন্তু ওই যে ইন্ডিয়াতে যারা ধরা পড়লো তাদেরকে দেশে ফিরিয়ে আনা আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এখন তো থলের বিড়াল তো বের হয়ে গেছে। এতদিন ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল তালিব ও অন্তস্থায়কারা হাদির পক্ষে, এরা প্রতিদিন জেহাদ করতে যায়। এখন যেই না ক্রিমিনাল পাকার গেয়া সব চুপ হয়ে গেয়া। এখন তো আগে উট পাহাড়কে নিচে এরকম, এরা তো ধরা খেয়ে গেছে যে খুনি যদি ধরা করে থাকে তাহলে তো এখন সব ফাঁস করে দিয়েছে ভারতের কাছে। কারণ ভারত তো বোকা না। তো আপনার কি ধারণা যে ভারত ওই 12 তারিখের পরে ধরছে? প্রশ্নই আসে না। এগুলো নাটক আমরা বুঝি কিছু, এবার আগেই ধরে ফেলেছে, কিন্তু এরা জানে যে ওই সরকারের কাছে দেওয়া যাবে না। এই জন্য সকল এই যে মুসলেকা সরকারের কাছে দিতেছে। আর এতদিনে ভারত স্বীকার করছে। আমরা এগুলো ড্রামা বুঝি। আপনি দেখেন না, আচ্ছা কোনো বিচারপতি কোনোদিন কলা পাতার নিচে শুয়ে থাকবে? এটা হয়? প্রয়োজন সে সুইসাইড করবে। সে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে 50 লাখ টাকা নিয়ে কলার পাতার মধ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি, তাও মুক্তিযোদ্ধা, তিনি গিয়ে শুয়ে থাকবেন? এত পাগল হয়েছে? বুঝি নৌকার মধ্যে পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে যে বড় ধনী, যার বিরুদ্ধে অভিযোগ খোদ বিরোধী দলেরা বলেছে সে নাকি লাখো কোটি টাকা শেয়ার বাজারে মাইরা খাইছে, সে লোক বুঝি নৌকার মধ্যে দাঁড়িয়ে কেটে বসে থাকবে আপনার জন্য? এত পাগল হয়ে গেছে। এগুলো আমরা বুঝি। ওই কোথাও তাদের আটকে রেখেছে, পরে যার যার মতো নিয়ে আসতেছে। তো এইবার তারা নীরব হয়ে গেছে। এখন আর হাদিরকে নিয়ে কোনো আলাপ নাই। তারপর আমার আরেক ভাবির মাইয়া আছে, কি যেন নাম ভুলে গেছে, ভাবির এত মাইয়া মনে থাকে না। সৌদি আরবের বাচ্চা নিজের পোলা বানারি নাম মনে থাকে না। আর আমার ভাবির পোলাদের নাম আমি কেমনে মনে রাখবো? কারণ কখন কোন ভাবির সাথে আমার দেখা হয়েছে, বা তার ভাবির খালাতো ভাইদের সাথে দেখা হয়েছে, এটা কি কেউ জানে? যাই হোক, এখন এরা ফেসবুক আইডি তার গায়ে, আর চুপচাপ কোনো মিছিল নাই, মিটে নেই কেন? এখন বাইতুল মুকাররম মিছিল করে না কেন? যে হাদির খুনিরে ফেরত দাও। খুব তো জেহাদ কয়দিন আগে করলো, চরমনায়ের পীর, তারপরে যে আরেক ভাবির পোলা পাটোয়ারি, কত লম্বা লম্বা লেকচার দিল জামাত বিএনপি, এখন মিছিল করে না কেন? এখন তো ভারত স্বীকার করেছে যে তোমাদের সেই যে অভিযুক্ত ব্যক্তি আমাদের কাছে আছে, এখন মিছিল কেন করে না? এখন কেন ভারত এম্বাসিতে যায় না? কয়দিন আগে না ভারত এম্বাসি ঘুরাই দিতে গেছিল, এখন ভারত এম্বাসিতে গেছে ভিসা নিতে। আজকে ছবি দেখছেন? গতকালের ছবি দেখছেন? গতকালের ছবি দেখছেন? ভিসা নিতে কই কই দৌড়াইতেছে। এরা এরা এরকম হিপোক্রেট, বাংলাদেশিদের মতো, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের মতো এত হিপোক্রেট পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাবেন না। এরা উপরে উপরে বলবে, এদের যদি জিজ্ঞেস করেন তুমি আওয়ামী লীগ বিরোধিতা কেন? মুসলমান তো বাংলাদেশের মুসলমান হিপোক্রেট, আপনি সৌদি আরবের মুসলমান? আমারও তো সৌদি আরবের মুসলমান মনে করে না। ওরা বলছে আমরা আধা মুসলমান। আমি হচ্ছি বাংলাদেশের আধা মুসলমান। এটা আমার কথা না, এটা খোদ সৌদি আরবের প্রিন্স বলছে যে ভারত বাংলাদেশ, শুধু ভারত না, বাংলাদেশ না, ভারত পাকিস্তানের, যে পাকিস্তান মনে করে আমরা আধা মুসলমান। মানে ওদের হিসেবে দেখেন আধার উপরে আবার আমরা আধা, পাকিস্তানও আধা, ও আমার আমরা আধা। আমাদের ওরা বলে এই উপমহাদেশের মুসলমানরা আধা মুসলমান, তাই আমি এলাম আধা মুসলমান। আপনার তো মনে আছে সেই বিখ্যাত আমাদের সেই মির্জা গালিবের সেই ঘটনা, তাকে যখন ব্রিটিশ আদালতে নিয়ে গেল কৃষকের মামলায়, যে কৃষকের জামিন হইতে গেছে, যখন তাকে জিজ্ঞেস করলো তুমি কি মুসলমান, পরিচয় দিতে হয়, তোমার নাম কি, মুসলমান কিনা? কারণ মুসলমান কৃষকের জামিন নিতে গেছেন তিনি, কারণ তার নাম ডাক ছিল, তার অঞ্চলের লোকজন বলছে তুমি ছাড়াই আনতে পারো, কেবল আর কেউ পারবে না। কারণ ব্রিটিশদের সাথে মির্জা গালিবের খুব ভালো সম্পর্ক। তিনি আদালতে গেছেন, তখন যখন বলছে তুমি কি মুসলমান, কয় না হুজুর আমি আধা মুসলমান হুম। কয় ইয়ে কাইছে হতা হয়? উনি বলে আমি মদ খাই, গিদর খাই না, শুয়ার খাই না, তাই আমি আধা মুসলমান। কারণ মির্জা গালিব তো সারা সবসময় জোয়া খেলতেন আর মদের উপরে থাকতেন। এটা তো বাংলা, এই অথচ এই উর্দু ভাষা বলে যেটা নাকি এলো পবিত্র ভাষা, এই পবিত্র ভাষার কবি কিন্তু সবসময় মদের উপরে থাকতেন, গাল তার দাড়ি ভিজে যাইত। তেমনি বলছেন আমি আধা মুসলমান। আর এটা আমি বলি না আধা মুসলমান আমার কথা, এটা সৌদি আরবের লোকজন বলে আমরা আধা মুসলমান, তাই বললাম আমি আধা মুসলমান।
তো এই আমি তো পূর্ণ মুসলমান না, তো এই বাংলাদেশে যারা আছে এরা হিপোক্রেসির একটা সীমা দেখেন, এদের আপনি জিজ্ঞাবেন তোমরা ইরানের পক্ষ কেন, বলবে যে আমরা মুসলমান তাই পক্ষ নিছি। তখন বলবেন তাহলে ইয়েমেনে যে 5 লক্ষ মুসলমান মারলো তুমি তখন কোথায় ছিলা, কবে মারা গেল 5 লক্ষ, জানেন না তো। আপনি যখন বলবেন তুমি ইসরায়েলের সাথে ইরানের মারামারি লাগলো তুমি তার পক্ষ নিলা, তো প্রথম রোজার দিন যে বিমান হামলা কইরা আফগানিস্তানের ছোট ছোট 1 বছরের বাচ্চা মেরে ফেললো, তখন তুমি কোথায় ছিলা? তখন বলো তাই নাকি। এদের হিপোক্রেসিটা দেখছেন। আবার বামপন্থীদের জিজ্ঞেস করবেন সেই কম, শুধু মুসলমান না, বাংলাদেশের বামপন্থীরা আর আজব সিরিয়াসিস। এরা বলে সারা জীবন বললো আমরা মার্কিন বিরোধী, সারা পৃথিবীর গভর্নমেন্ট হটাইলাম, আপনার বাংলাদেশের ভাবির পোলারা এত চমৎকার টেকার কত কিছু নিয়ে পার্লামেন্টে গেল, আপনি তাদেরকে অ্যাভয়েড করার জন্য সৌদি আরব চলে গেছেন। আপনি কি করবো আর, কারণ কাজ না থাকলে ক্ষয়গ্রস্ত হয়। আমার ভাবির পোলারা তো এমপি না যে আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? আমার ভাবির পোলাদের দেখে মনে হলো যে তারা আজকে 6 জন এমপি শোনেন, ওদের কথা, আমার ওই 6 ভাবির পোলারা দেখে কি মনে হলো, আমি জীবনে যখন প্রথম কলেজে ক্লাস করতে গেছিলাম ওই দিনের মতো মনে হয়েছে। মনে হলো যে কলেজ গোয়িং ফার্স্ট ক্লাসে গেছে, এরকম মনে হইলো। ফার্স্ট ক্লাস থাকে না কলেজের ছাত্রদের পরিচিতি, ওইরকম মনে হয়েছে। আর যে টুপি আলাদের দেখলেন, আমি সরি আমার কথাটা ছবিটা ওই যে পার্লামেন্টের এক পাশের ছবিটা, জি শুনেন, ওই ছবি দেখে মনে হলো পাকিস্তান এরকম একটা ভাব আছে। না আরো সুন্দর দেখে মনে হইলো কি জানেন, কোন টাইটেল মাদ্রাসা শিক্ষকদের কোন কার্যনির্বাহী মিটিং হইতেছে। আমার কাছে তো সংসদ মনে হয় না। আপনি কেন বলেন যে আমি সংসদ নিয়ে আলোচনা করবো? আচ্ছা ওটা সংসদ। শুনেন, গাধা আর ঘোড়া জন্ম দেয় হলো খচ্চর, আর লাহোর আর কাবুল মিলে জন্ম দিছে হলো বাংলাদেশের এই যারা এখন পার্লামেন্টে গেছে। এদের কি বলবেন এটা আপনারা যুক্ত করে নিয়ে, আমি জানি না কে গাধা হবে কে খচ্চর হবে, এটা যে কি পয়দা হইতাছে আমরা তা জানি না। তবে বাংলাদেশের বিশ্বের কাছে কিন্তু একটা মেসেজ চলে গেছে অলরেডি, যে বাংলাদেশের সংসদ আসলে কি সেটা কিন্তু মেসেজ যা চলার চলে গেছে। কারণ মানুষ কি খায়, কি পরে মানে রিড, আর কি পরে মানে পোশাক। পার্লামেন্টের যত গেস্ট ছিল তারা খুবই বিরক্ত ছিল, সাউন্ড সিস্টেমটা কেউ শুনতে পাচ্ছিল না। এত ঐতিহাসিক একটা পার্লামেন্ট, এত প্রস্তুতি, এত গেস্ট, কেউ শুনতে পাচ্ছিল না। বরং এই অনুষ্ঠান যে অনুষ্ঠিত হয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ বলতে বলেন। আর তারপরে আপনার সাথে আমি একমত, যারা তো জাতীয় সঙ্গীত উঠলে দাঁড়াবে কেন, এরা তো শুয়ে পড়ে নাই, তখন যে যাই নামাজে গিয়ে যে এতে কাপে বসে না, এটি আলহামদুলিল্লাহ বলেন। বরং তারা এত প্রস্তাব আনছে, স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস তাদের পক্ষে তারা শোক প্রস্তাব আনছে এদের পক্ষে। তো এরা যে পার্লামেন্টে রেকর্ডে থাকলো, কিন্তু এটা সেই যুদ্ধপরাধী যাদের বিচারের জন্য আমরা আন্দোলন করলাম, তাদের ফাঁসি হইলো, তাদের জন্য বাংলাদেশ পার্লামেন্ট শোক প্রস্তাব। বরং আপনারা আলহামদুলিল্লাহ পড়েন এবং নফল নামাজ পড়েন। কারণ হইলো যে এরা যে পাকিস্তান 16 ডিসেম্বর যে পাকিস্তান ভেঙে গেছে, এর জন্য যে শোক প্রস্তাব আনে নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর 2 রাকাত নফল নামাজ পড়েন। কি বলেন, কয়দিন পর এরা যদি 5 বছর টিকতে পারে, ধরে নিলাম, যদিও টিকবে না, ধরে নিলাম এরা 5 বছর টিকলো, এই 5 বছরে এরা এই প্রস্তাবটা আনবে। এরা আনবে যে রাজাকারদের ভাতা দাও, রাজাকার আল বদর আল শামস যারা মরছে তাদের জন্য শোক প্রস্তাব আনো, এগুলো তারা আনবে। যদিও বাঙালি বা বাংলাদেশিরা আপনার কাছে আসবো। শরীফ ভাই, আমরা আজকে শেষ করবো। আপনি কি আপনার পার্লামেন্টের এই ছবিটা দেখে আপনি কি মনে করতেছেন, কি আসতেছে এখান থেকে, এই পার্লামেন্ট থেকে? পার্লামেন্টের এই আপনার কারেকশনের কথাটা বলি, আমরা কিন্তু ভুলে যাইনি যে 5 তারিখে যেদিন গণভবন লুট করে সেদিন ওরা পার্লামেন্টেও কিন্তু ওনার ভাতিজারা ঢুকছিল, সেখানে তছনছ করছিল। ভাতিজা না, এরা হচ্ছে তার ভাবির পোলা। ভাতিজা আমি বলছিলাম, ওরা স্বীকার করে না, কারণ ওদের নিজেরই বিশ্বাস নাই। মামারা না আমি ছিলাম, ওদের বিশ্বাস নেই, এই জন্য ভাবির পোলা পড়লে রাখ। ধরেন এই একটা লাইব্রেরিতে বা একটা কোথাও একটা ফুলের বাগানে যদি ঢুকে পড়ে, তো ছাগল পাগল এগুলো যদি ঢুকে পড়ে, তারা যেভাবে তছনছ করে, ভাবির পোলারা কিন্তু সেইভাবেই তছনছ করছিল পার্লামেন্ট। তো ওইখানকার কারেকশন গুলো তো ওটা একবার যখন নষ্ট হয়ে যায় সেটাকে আবার 18 মাসে কি ঠিক করতে পারে না?
ওই গভর্নমেন্ট তো 18 মাসে কি করলো তাহলে? এগুলো তো তার দায়িত্ব ছিল, পার্লামেন্ট ঠিকঠাক করে গভর্নমেন্ট তো ইনুসের গভর্নমেন্ট তো আর এইটার দিকে পার্লামেন্টের দিকে তাদের কোনো ইয়াই ছিল না। না, তারা মনে করছে অনেকদিন থাকবে ক্ষমতায়, আরো আরো সময় পাবে, সময় আস্তে আস্তে করবে। না, ইনুস ক্ষমতায় থাকবে, সে পার্লামেন্ট দিয়ে কি করবে? ইনুসই তো সবকিছু, এরকম একটা অ্যাটিটিউড তাদের ছিল। তো পার্লামেন্ট যে অবস্থা দেখলাম, এটা তো দেখে আপনি লক্ষ্য করছেন যে প্রত্যেকটা পর্বে যে ওরা যে ঘটনাগুলো ঘটালো, এগুলো পার্লামেন্টের ইতিহাসে এটা একটা সবচাইতে দুর্ভাগ্যজনক, সবচাইতে খারাপ নজির এরা স্থাপন করলো সারা পৃথিবীতে। ফরিদ ভাই তো বললোই যে সারা পৃথিবীতে এটার মেসেজ চলে গেছে। তো এখান থেকে ধরুন যে এই পার্লামেন্ট কি করবে, কি প্রডিউস করবে, এটা ওই যে মর্নিং শোজ দি ডে, এটা তো বোঝাই যায় যে যে আশা ভরসা নিয়ে এই ইলেকশনটা করা হলো, ইলেকশন তো ইনক্লুসিভ। একজন মুক্তিযোদ্ধা স্পিকারের নেতৃত্বে আমরা দেখলাম আমার যুদ্ধপরাধীদের মৃত্যুদণ্ড প্রস্তাব পাঠ করা হলো, যে সভাপতি মন্ডলী যেটা করা হয়েছে ওইখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আজহারও আছে মেম্বার, সেও কোনো একদিন পার্লামেন্টে চালাবে কিন্তু। হ্যাঁ, এটা তো দেখলামই আমরা সবকিছু, এই ইতিহাস, এটা আমাদের আরো কিছু দেখার বাকি আছে। বাড়ি ভাই, আসলে আরো কিছুদিন অনেক কিছু দেখবো, এটা আরো কিছুদিন দেখতে হবে, এটাকে মেনে নিতেই হবে যে এগুলো আমাদের জাতির জীবনে এগুলো আছে এবং এটা দেখতে হবে আরো কিছুদিন। ভাই, আপনি কিভাবে শেষ করবেন আজকে? আর আওয়ামী লীগের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা মন্তব্য করতেছে, মন্তব্যই করতে হবে, আর কিছু করার আছে কিনা? আপনি যে প্রশ্নটা করছেন খুবই গুরুত্বপূর্ণ। ফলে এটা বললে ওই যে আমাদের এলাকায় দশটা আছে, কইলে মায়ের খায়, না খাইলে না কইলে বাপে এইটা খায়, বিষয়টা এরকম। বললেও বিপদ, না বললেও বিপদ। না বললে সতর্ক হবেন, আর বললে তো গালাগালি ফ্রি। আওয়ামী লীগকে এখন কথা বললে আর হবে না। আমি আপনার চ্যানেল সম্ভবত বলেছিলাম যে মুখোমুখি হতে হবে। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতারা যে লুকিয়ে আছেন, আত্মগোপনে আছেন, বা যারা বিপদগ্রস্ত আছেন, বিপদে যারা আছেন তাদের কথা আলাদা, যারা আত্মগোপনে আছেন, ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও তারা ভাবতেছে যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপর আমি কি আবার এমপি হবো, মন্ত্রী হবো, আবার আগের মতো যা যা করেছি ওইভাবেই করবো। অত নালে কিন্তু আর আদেশের থাকবে না। আপনাদের কর্মীরাই কিন্তু আপনাদের দৌড়াবে। আপনাদের মুখোমুখি আজ হোক কাল হোক হতে হবে। তাই দেরি না করে ঐক্যবদ্ধ হবে এদের মোকাবেলা করতে হবে। এটা তো আমাদের জন্য লজ্জা। আমি যদি রাজনীতিবিদ হইতাম তাদের মতো, আমি গলায় দড়ি দিয়ে মারা যাইতাম। এই আজকে জামাত বিরোধী দলে, আরে আপনার সম্পত্তিতে আপনি কি করবেন? রাজনীতি বিদেশে আপনি আপনার সন্তান আমেরিকা, ইউরোপ, কানাডা পাঠাবেন, আপনার টাকা বিদেশে পাচার করবেন, বা দেশে আপনি রেখে দিবেন গোপনে। আর কোন দেশের আপনার 35 নম্বর বাড়ি ভাঙার পরে একজন আওয়ামী লীগের লোকের, আওয়ামী লীগের নেতার, আওয়ামী লীগের কর্মীর জন্য 35 নম্বর বাড়ি ভাঙা মানে তার নিজের বাড়ি না, তার আত্মার মধ্যে তার আত্মা ভেঙে দেওয়া, তার আত্মা ভাঙচুর হয়ে যাওয়া, তার হৃদয় ভেঙে যাওয়ার কথা। তার বাড়ি দেশে কি করবে? আর আমারই তো যেদিন 35 নম্বর আঘাত করছে, যেদিন বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত করছে, সেই দিনে তো আমি তো প্রতিজ্ঞা করেছি ফাইনালি যার শেষ আমরা দেখবো। আওয়ামী লীগ না করে আর আওয়ামী লীগেরা বসে থাকে এত ক্ষমতা ধর, তা অলি গলিতে না এত নেতা খেতা, এত সেলফি লিগ ছিলেন আপনারা, এখন কোথায়? কর্মীদের বললে নেতা পাই না, নেতারা বলে কর্মীরা রেডি হয় নাই। অথবা কোন নেতারা যখন ঠিক মতো ছাই দিয়ে ধরি বলে কি সময় এখন আসে নাই, সময় কবে আসবে? ওই ডিম, ওই টিকটিকে ডিম পারুক আর মুরগি আন্ডা পারুক, ব্যথা কিন্তু সমানই হবে। আপনি আজকে পারেন আর 6 মাস পরে পারেন, তাহলে ওই ব্যথাটা আগে নেন। ডিম পারতে গেলে ব্যথা লাগবেই। ছোট ডিম পারেন আর বড় ডিম পারেন, টিকটিকি ডিম হোক, আন্ডা হোক আর হাঁসের ডিম হোক। তো যারা মনে করতেছেন, মানে সোজা হিসাব, ভদ্র ভাষায় বলে, অনেক একবার ওগুলো ইউজ করা যাবে না, যে নাচতে নেমে ঘোমটা দিলে হবে না, আপনাকে মুখোমুখি হতেই হবে। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, আওয়ামী লীগ নামের দলকে ভালোবাসেন, আপনাকে মাঠে মুখোমুখি হতেই হবে। আপনি আর কত অপেক্ষা করবেন? ওই যে সেই গল্প, যে আর কত বড় হলে আমাকে মেলাতে নিয়ে যাবা,
নাদের, তাই না? নাদের আলী আর কত বড় হব, নাদের আলীর গল্প আর বললেন না, তাহলে কিন্তু 33 বছর লাগবে। 33টি বছর পেরিয়ে গেল নাদের আলী, ওই গল্প করেন না, মুখোমুখি হন। কারণ আপনাদের মুখোমুখি আজ হোক কাল হোক হতেই হবে, একই ফলাফল, অর্থাৎ মুখোমুখি হতে হবে, ফলাফলে একই, আপনারা জিতবেন। এই এত কষ্ট না করে ঐক্যবদ্ধভাবে চলে আসেন, প্রতিহত করেন। অলরেডি জননেত্রী শেখ হাসিনা বলেও দিয়েছিল, এর আগে বলেছিল ওর নামতে নামে নাই, তারপরে বলেছেন যে স্থানীয় নির্বাচনে অংশ নিতে। আমরা দেখি কি করে, আমরা দেখতে চাই। হয়তো নির্বাচন তোমার একটা পদ্ধতি। কেউ কেউ আবার বলেছে যে এখনই নামার সময় হয় নাই, বিপদ হবে, কবে নামার সময় হবে? 33 বছর পেরিয়ে গেলে নাদের আলী না। এই সংসদে জামাত হচ্ছে বিরোধী দল, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এর চাইতে লজ্জার আর কি? আমাদের তো আত্মহত্যা করা উচিত।